নমস্কার, আমি অর্পিতা আর তোমরা রয়েছো আমার সাথে অর্থাৎ অর্পিতার সাথে ম্যাথ এই চ্যানেলটিতে। আর আমরা আলোচনা করছিলাম অনুপাত ও সমানুপাত নিয়ে। আজকেও আমাদের অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব আমরা। আজকে আমরা কোষে দেখি 5.3 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং নানা রকম প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। ফার্স্ট হচ্ছে আমরা চারটে এমন সংখ্যা নিয়ে নেব, বাস্তব সংখ্যা যেগুলো সমানুপাতি। সেগুলো থেকে এবার আমরা কিভাবে কি করতে পারি বা কীভাবে প্রক্রিয়াগুলো আসছে দেখে নেব। চলো তাহলে আমি লিখলাম এখানে এ বি সি ডি অশূন্য বাস্তব সংখ্যা, চারটি অশূন্য বাস্তব সংখ্যা যারা সমানুপাতি। তাহলে সমানুপাতি হলে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি A/B C/D লিখতে পারি। এবার এটা যদি থাকে, এটা থেকে আরও আলাদা 3 রকমের আমরা কিন্তু সমানুপাত তৈরি করতে পারি। আগের ভিডিওগুলোতে আমরা সেটা শিখেছি। সেগুলো কি কি দেখো। ফার্স্ট হচ্ছে এই দুটোকে উল্টে লিখতে পারি। উল্টে লিখলে কি হচ্ছে B/A, এখানেও উল্টে দিতে হবে D/C। আরেকটা হতে পারে A/C আর B/D। আরেকটা কি হতে পারে, এইগুলোকে আবার উল্টে লেখা যেতে পারে C/A D/B। ঠিক আছে। এবার যে এটাকে লিখলাম, এইগুলো কিন্তু নানা রকমের প্রক্রিয়া আমাদের লেখা হলো। দেখো এই যে প্রক্রিয়া, এটা যে লিখলাম, ফার্স্ট আমি এগুলো দেখে নিই কী কী। ধরো এটাকে আমি যদি ফ্র্যাকশানে লিখি, এটাকে এরকমভাবে লিখতে পারি A/B ইকুয়াল টু হচ্ছে C/D লিখতে পারি। এবার এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হচ্ছে দেখো, এটাকে যদি উল্টে দিই তাহলে লেখা হচ্ছে B/A ইকুয়াল টু D/C। এটা দেখো উল্টে গেল, তার মানে কি হলো, যে অনুপাতটা লেখা ছিল তার ব্যস্ত অনুপাত লিখেছি, তাই এটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। এটা কি ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত বা বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়াও বলা হয়। আচ্ছা, এবারে দেখো এইটা থেকে আবার এটাকে লিখতে পারি। এই যে এইটাই প্রথমে যেটা আছে সেটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে দেখো ফ্র্যাকশনে লিখে দেখি কীরকম হচ্ছে, ভগ্নাংশে লিখে দেখি। তাহলে A/C ইকুয়াল টু হচ্ছে B/D। এবার এখানে দেখো এই জায়গাটাতে দেখো, এখান থেকে তো এখানে এসছে, দেখো A/B ছিল ইকুয়াল টু ছিল C/D। এখানে আমাদের দেখো এই B আর C এর জায়গাটা এক্সচেঞ্জ হয়েছে। তাহলে B এর জায়গায় C এসছে, C এর জায়গায় B গেছে। এই যে এই প্রক্রিয়াটা, এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এটা থেকে এটা লেখা বা এটা থেকে এটা লেখা একই ব্যাপার, একান্তর প্রক্রিয়া। আরও কয়েক রকমের প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এইটুখানির মধ্যে থেকে দেখো আমরা দুটো প্রক্রিয়া কিন্তু পেয়ে গেলাম। অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু দেখেছিলাম যে এইটা যদি দেয়া থাকে তাহলে এইগুলোর কিন্তু লেখা যায়, আরও 3টে এরকম সমানুপাত তৈরি করা যায়। সেখান থেকে আমরা দুটো প্রক্রিয়া শিখে নিলাম। একটু ডিটেলসে এটা লিখে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ওই দুটো প্রক্রিয়াকে কিন্তু আরেকবার সুন্দর করে লিখে নিয়েছি। ফার্স্ট হচ্ছে একান্ত প্রক্রিয়া। দেখো যদি A/B সমান সমান যদি C/D হয় বা A/B ইকুয়াল টু C/D হয়, তবে A/C সমান সমান হবে B/D এর সাথে, বা A/C ইকুয়াল টু B/D হবে। ঠিক আছে। তাহলে এবার ব্যস্ত প্রক্রিয়াটা দেখো, ব্যস্ত বা বিপরীত প্রক্রিয়া। যদি A/B সমান সমান C/D হয় বা A/B সমান সমান C/D হয়, তবে B/A সমান সমান হবে D/C বা B/A সমান সমান হবে D/C এর সাথে। বুঝতে পারলে? তাহলে এইগুলো ওইটা যেটা দেখালাম সেটাই এখানে লিখেছি। এরপরে আমরা আরও দুটো প্রক্রিয়া শিখে নিই। চলো দেখো যোগ প্রক্রিয়াটা কি। যোগ প্রক্রিয়া হচ্ছে যদি A/B সমান সমান হয় C/D এর সাথে বা A/B সমান সমান হয় C/D এর সাথে, তাহলে লিখতে পারি আমরা A + B is to B
সমান সমান হবে সি প্লাস ডি ইজ টু ডি এর সাথে, বা লিখতে পারি এইভাবে, দেখো ভগ্নাংশে দেখলে দেখো চেঞ্জটা বুঝতে পারবে। এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। দেখো নিচে যেটা ছিল সেটা উপরে গিয়ে যোগ হয়েছে, দেখো সেইভাবে লেখা হয়েছে। এটাকে বলা হয় আমাদের যোগ প্রক্রিয়া। এগুলোকে আমরা সাধারণত কী করি বলো তো, ফর্মুলাতে, মানে ফর্মুলা হিসাবে ব্যবহার করি, ফর্মুলাতে ঠিক না, ফর্মুলা হিসাবে ব্যবহার করি, নানা রকম অঙ্ককে সলভ করতে ব্যবহার করি। বুঝতে পেরেছো? তাহলে এইটা থাকলে আমরা এটা লিখতে পারবো। এটা কিন্তু সব সময় হবে এমনটা নয়, এটা যদি হয় তাহলে এটা হবে। ঠিক আছে, তাহলে চলো এর পরের প্রক্রিয়াটা দেখে নিই। দেখো এবার তাহলে ভাগ প্রক্রিয়াটা দেখো। এর পরের ভাগ প্রক্রিয়াটা হলো, দেখো যদি এ ইজ টু বি সমান সমান হয় সি ইজ টু ডি, বা এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, তাহলে লিখতে পারি আমরা এ মাইনাস বি ইজ টু বি সমান সমান হবে সি মাইনাস ডি ইজ টু ডি। দেখো আগেরটার মতন এখানে শুধু প্লাস ছিল, এখানে রয়েছে সেটার জায়গায় মাইনাস, একই রকম। ওটা যোগ প্রক্রিয়া ছিল, এটার নাম কিন্তু ভাগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া নয়। এটাকে এখানে বিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু এর নাম কিন্তু বিয়োগ প্রক্রিয়া নয়, ভাগ প্রক্রিয়া। একই ধরনের, এখানে যোগ হচ্ছিল, এখানে হচ্ছে বিয়োগ। বা এটাকে লিখতে পারি এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। এটা এই সমস্ত প্রক্রিয়া, যেই সমস্ত প্রক্রিয়া শিখছি আমরা, এই সব প্রক্রিয়াগুলোকে কিন্তু আমাদের অঙ্ক সমাধান করার কাজে লাগবে। তাহলে চলো এর পরের প্রক্রিয়াগুলো দেখে নিই। তার আগে এর পরের প্রক্রিয়াটা ঠিক আমি একটু বলে দিই। তারপরের প্রক্রিয়াটা কিন্তু এই যোগ আর এই ভাগ প্রক্রিয়াটাকে একসাথে কম্বাইন্ড করে, দেখলেই বুঝতে পারবে, ভালো করে দেখে নাও এটাকে, যোগ প্রক্রিয়ার ভাগ প্রক্রিয়াটাকে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া একসাথে। এই যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়াকে একসাথে দেখব, তখন আমরা সেটার আলাদা একটা নাম হয়েছে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, যদি এ ইজ টু বি সমান সমান হয় সি ইজ টু ডি এর সাথে, বা লিখতে পারি এ বাই বি সমান সমান সি বাই ডি হয়, তাহলে লিখতে পারি এ প্লাস বি ইজ টু বি, এ মাইনাস বি সমান হবে সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি এর সাথে। বা এটাকে লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এটা থাকলে কিন্তু এটা লিখতে পারি, বা এটা থাকলে এটা লিখতে পারি, এটাই হোক না কেন। তাহলে দেখো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ এখানে ভাগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়ার দেখো এ প্লাস বি রয়েছে, এখানে ভাগ প্রক্রিয়া এ মাইনাস বি রয়েছে, এখানে যোগ প্রক্রিয়া সি প্লাস ডি রয়েছে, এখানে নিচে ভাগ প্রক্রিয়া সি মাইনাস ডি রয়েছে। ভালো করে মনে রাখবে, উপরের দুটো যোগ, নিচের দুটো মাইনাস। ঠিক আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এরপরে আর একটা প্রক্রিয়া রয়েছে যেটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। দেখো সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি a1 by b1 equal to a2 by b2 equal to a3 by b3, এরকম ধরো অনেকগুলো অনুপাত রয়েছে, ধরো an by bn, এরকম অনেকগুলো অনুপাত রয়েছে। তাহলে এইটার সাথে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো, এবং সমান সমান দেবো, এগুলো প্রত্যেকটা অনুপাতের সাথে সমান হবে, সেটা বড় দাগ দিলাম, উপরে হবে সমস্ত লগগুলোকে যোগ করবো, a1 a2 a3 এগুলো সবাইকে যোগ করব পুরো an পর্যন্ত। বা বলতে পারি অনুপাতের আকারে থাকলে পরে পূর্ব পদগুলো সব যোগ করে লিখব, আর নিচে লিখব হচ্ছে উত্তর পদগুলো সব যোগ করে, বা হরগুলো সব যোগ করে লিখব। ভগ্নাংশের আকারে থাকলে হর, আর অনুপাত আকারে থাকলে উত্তর পদগুলোকে সব যোগ করে লিখব। এই যে অনুপাতটা পাবো আমরা সমস্ত যোগ করে, মানে পূর্ব পদগুলো যোগ করে একটা পূর্ব পদ পাবো, আর উত্তর পদগুলো যোগ করে একটা উত্তর পদ পাবো। এই যে অনুপাতটা হবে, এটা কিন্তু এই অনুপাতগুলোর সাথে সমান হবে। এটাকেই বলা হয় হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, এই প্রক্রিয়াটাও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অঙ্ক সমাধান করার জন্য লাগবে। যেখানে দেখবে সংযোজন প্রক্রিয়া এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে, সেখানে অন্য কোনো প্রক্রিয়াতে হয়তো অনেক লেন্দি হচ্ছে অঙ্কটা। তো এর জন্য কিন্তু আমাদের প্রক্রিয়াগুলোকে খুব ভালো করে মাথায় রাখাটা জরুরি। তাহলে চলো কিছু অঙ্ক করার মাধ্যমে প্রক্রিয়াগুলো কীভাবে ব্যবহার করবো একটু শিখে নিই। দেখো একটা অঙ্ক নিয়েছি। ফার্স্ট হচ্ছে a is to b সমান সমান বলা হচ্ছে c is to d হলে প্রমাণ করো যে 4a plus 7b is to 4a minus 7b সমান সমান হবে 4c minus 7d is to 4c
এখানে প্লাস হবে 4c প্লাস 7d ইজ টু 4c মাইনাস 7dর সাথে। তাহলে এইরকম অঙ্ক আমরা কি করে সমাধান করব? দেখো ফার্স্ট এটা দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে a ইজ টু b সমান সমান হচ্ছে c ইজ টু d, অর্থাৎ এখান থেকে লিখতে পারি a বাই b সমান সমান c বাই d। এবার দেখো ফোরগুলোর সাথে দেখো সরি এর সাথে দেখো 4 মাল্টিপ্লাই আছে, সি এর সাথেও দেখো 4 মাল্টিপ্লাই আছে, এ আর সি এর সাথে 4 মাল্টিপ্লাই আছে, বি এর সাথে 7 মাল্টিপ্লাই আছে, ডি এর সাথে 7 মাল্টিপ্লাই আছে। তাহলে দেখো এই বি আর টি এর সাথে 7 মাল্টিপ্লাই আছে, তাহলে 4/7 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম, 4/7 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 এর সাথে 4 চলে আসবে, সি এর সাথেও 4 চলে আসবে, বি এর সাথে 7 আর সি ডি এর সাথেও 7 চলে আসবে। তাই করছি, পরের লাইনে আমরা 4a/7b লিখছি, 4c/7d লিখছি। এখানে লিখে দিচ্ছি উভয় পার্শ্বে 4/7 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, লিখে দিলাম। এরপরে দেখো এর পরের স্টেপে কি করব, একদম ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। কি করব দেখো, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। যোগ ভাগ প্রক্রিয়া লাগাতে গেলে এই জায়গাটা খুব ভালো করে দেখবেন। উপরে 4a আছে লিখলাম, দাগ টেনে উপরে নিচে দু জায়গায় 4a লিখলাম। এখানে হবে প্লাস 7d, এই সরি 7b, নিচে আছে 7b প্লাস 7b, এখানে হবে মাইনাস 7b। সেমভাবে পাশেও করবো, উপরে নিচে দেখো উপরে কত আছে 4c আছে, 4c লিখলাম। এবার উপরে করব প্লাস, নিচে করব মাইনাস, উপরে করব প্লাস 7d আর নিচে করব মাইনাস 7d। দেখো যেটা চেয়েছিলাম সেটা এসে গেছে না, যেটা প্রমাণ করতে বলেছে সেটা এসে গেছে। কিন্তু কি করে আনলাম এটা, এটা কিন্তু আমাদের লিখতে হবে। একটা কথা আমি এখানে বলে দিচ্ছি, অনেকে এখানে সমানুপাতের সংযোজন প্রক্রিয়া বলে লেখে, আবার এখানে শুধু অনেকে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই লিখলেও হয়। তা আমি এখানে লিখছি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে এটা করেছি সেটা আমি বলে দিলাম। তাহলে দেখো ডিরেক্ট কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে, কত সহজে। দেখো এটা যদি আমি না করতাম তাহলে কিভাবে অঙ্কটা করতাম, যদি সংযোজন প্রক্রিয়া আমাদের মনে না আসতো তাহলে কিন্তু অঙ্কটা লেন্দি হয়ে যেত। আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে তাহলে অঙ্কটা করতাম। আমি আগে এটা দেখে নাও কীভাবে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে জাস্ট কয়েকটা লাইনের মধ্যে অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে জাস্ট ফাইনালি অ্যান্সারটা লিখবো, যেটা প্রমাণ করতে দিয়েছিল অনুপাত আকারে দিয়েছিল, অনুপাত আকারে লিখে দিচ্ছি এটাকে। 4a প্লাস 7b ইজ টু 4a মাইনাস 7b ইকুয়াল টু, বা অনুপাতের যে চিহ্নটা সেটা দিলাম, দিয়ে লিখলাম 4c প্লাস 7d ইজ টু 4c মাইনাস 7d। এখানে কিন্তু প্রমাণ করতে দিলে কিন্তু প্রমাণিত কথাটা লিখতে ভুলবে না, প্রমাণিত বলে একটা ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত কথাটা লিখে দেবে। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এটা আমরা করলাম সংযোজন প্রক্রিয়ার সাহায্যে। এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যদি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে না করতাম তাহলে কীভাবে অঙ্কটা করতাম। তাহলে আমি একটু জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে যদি না করতাম তাহলে অঙ্কটা কীরকম হতো দেখো, এটা লিখতাম ফার্স্টে, তারপরে এখানে লিখতাম কে, ব্র্যাকেটে লিখতাম ধরি, এটা ধরে নিলাম যেটা কে এর সাথে সমান, তারপরে এখানে লিখতাম যেখানে কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে লিখতে পারি দেখো, সুতরাং এ ইকুয়াল টু বি কে আর সি ইকুয়াল টু ডি কে লিখতে পারি এখান থেকে। এবার আমি লিখব বাম পক্ষটা, বাম পক্ষ। অ্যাকচুয়ালি বাম পক্ষে আছে কি বলো তো, বাম পক্ষে আছে হচ্ছে 4a, এটা কিন্তু আমি ভগ্নাংশের আকারে লিখছি অনুপাত আকারে লিখছি না, 4a মাইনাস 7b লিখে নিলাম, শুধু এটুকু লিখলাম। এবার এটার পরেরটা পরে আবার করব, ডান পক্ষ লিখে করতে হবে। এখানে দেখো ভ্যালুগুলো সব বসিয়ে দিতে হবে, বি কে আর ডি কে। তাহলে 4 এর জায়গায় হচ্ছে আমি বসাচ্ছি ভ্যালু বি কে, আর বি এর
এখানে বি এর জায়গায় কিন্তু কোনো কিছু বসবে না, বিটা বি এর মতনই বসবে। এখানে দেখো আবার এর জায়গায় আবার বিকে বসাচ্ছি 7b। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? এখানে দেখো 4bk আর এখানে +7b, তাহলে বিটা কমন চলে যাচ্ছে না? বিটা কমন নিয়ে নিলাম, নিয়ে লিখলাম দেখো ব্র্যাকেটের মধ্যে 4k +7। আবার নিচে এখানে দেখো বি কমন চলে যাচ্ছে, এটা হলো 4k -7। এবার বি বি তুমি কেটে দিতে পারো, তাহলে হলো এটা 4k +7 আর 4k -7। এবারে আমাদের ডান পক্ষ থেকেও কিন্তু একই রকমভাবে একই ভ্যালু আনতে হবে। তাহলে আমাদের কি আনতে হবে? দেখো বাম পক্ষ থেকে এলো হচ্ছে আমাদের 4k +7 বাই 4k -7, সেমভাবে ডান পক্ষ থেকেও আনতে হবে 4k +7 বাই 4k -7। তাহলে চলো দেখি আসছে কি না ডান পক্ষ থেকে। দেখো এখানে বাম পক্ষটা মুছে ডান পক্ষ করে নিলাম। বাম পক্ষটা তোমরা যখন করবে বাম পক্ষটা করবে, তারপরে কিন্তু এবং ডান পক্ষ করবে, ঠিক আছে? আমি এখানে জায়গা নেই বলে এখানে আমি মুছে করে নিচ্ছি। এবার তাহলে দেখো ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে 4c +7d বাই 4c -7d। এবার এখানে আমি কিসের ভ্যালু জানি? সি এর ভ্যালুটা জানি, সি এর ভ্যালু হচ্ছে ডি দিয়ে জানি, সি এর ভ্যালুটা বসাচ্ছি। তাহলে হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে dk +7d, সি এর ভ্যালু হচ্ছে dk বসালাম +7, এখানে প্লাস হবে না, নিচে আছে দেখো কত মাইনাস আছে, -7d। তাহলে এখান থেকে দেখো ডি কমন নিতে পারছি উপর নিচ থেকে, ডিটা কমন নিলাম, ডি কমন নিলাম, ডি কমন নিলে থাকছে হচ্ছে 4k +7 আর ডি এখান থেকে নিচ থেকে কমন নিলে 4k -7। তাহলে দেখো এই ডি কেটে দিলে দেখো এইটাই চলে আসছে না? দেখো বাম পক্ষ, অ্যাকচুয়ালি এটা আমি রেখেছিলাম এই কারণে দেখানোর জন্য যে বাম পক্ষ থেকে যা আসছে ডান পক্ষ থেকে একই জিনিস আসছে। তাহলে একই জিনিস আসছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বা যদি তোমরা এখানে যদি না শেষ করতে চাও, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সুতরাং দিয়ে এটাকে পুরো আবার লিখবে, দিয়ে তারপর লিখবে প্রমাণিত। তাহলে দেখতে পারলে আমরা যদি সংযোজন প্রক্রিয়া না ব্যবহার করি তাহলে অঙ্কটা কত বড় হচ্ছে, বাম পক্ষ করতে হচ্ছে ডান পক্ষ করতে হচ্ছে, কতটা বড় হচ্ছে অঙ্কটা। কিন্তু যদি আমরা প্রক্রিয়া ব্যবহার করতে জানি তাহলে কিন্তু অঙ্কটা অনেক ছোট হয়ে কিন্তু অঙ্কটা খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা আর একটা অঙ্ক দেখে নিই, আর একটা অঙ্ক দেখে তাহলে আমাদের জিনিসটা আরও কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা এখানে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের সংযোজন প্রক্রিয়া লাগালে কত সহজ অঙ্কটা হচ্ছে। এই অঙ্কটা কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি সংযোজন প্রক্রিয়া দিয়ে একটু আগেই। আবার তোমাদের এটা আর একটা পদ্ধতিতে করে দেখালাম, দু রকমের পদ্ধতিতে করে দেখালাম, যাতে তোমরা বুঝতে পারো যে কোন পদ্ধতিটাতে বেশি লেন্দি হচ্ছে এবং কোন পদ্ধতিটাতে সহজে হয়ে যাচ্ছে অঙ্কটা, ছোটোর মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে চলো আর একটা অঙ্ক দেখে নিই। তাহলে আমাদের অঙ্কটা দেখে নিই, চলো এর পরের অঙ্কটা কি আছে। a/b = c/d = e/f হলে প্রত্যেক অনুপাত am + cn + ep / bm + dn + fp এর সমান হবে, যেখানে m n p যে কোনো অশূন্য সংখ্যা প্রমাণ করি। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এইটা এই অনুপাতগুলোর সাথে সমান হবে। তাহলে ফার্স্টে আমাদের এখানে সমাধানের মধ্যে আমরা কি করতে পারি, সমাধানে আমি আগে লিখে নিই a/b = c/d = e/f। অর্থাৎ এখান থেকে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, a/b = c/d = e/f। এখানে আমি এটা = k ধরি, k ধরে নিলাম যে এটা k। এবার এখানে লিখে দিলাম যেখানে k ≠ 0, যেখানে k ≠ 0, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে দেখো লিখতে পারি a = হচ্ছে bk,
কমা দিয়ে সি ইকুয়াল টু হচ্ছে ডি কে, কমা দিয়ে ই ইকুয়াল টু হচ্ছে এফ কে। এবার এটাকে ব্যবহার করে দেখো এই প্রত্যেকটা অনুপাত হচ্ছে কে এর সাথে সমান, তাহলে এইটার ভ্যালু যদি কে বেরোয় তাহলেই বলতে পারি যে প্রত্যেকটা অনুপাত হচ্ছে এর সাথে সমান, বলতে পারি কি না? তাহলে দেখো এইগুলোকে ব্যবহার করে আমরা এটার মধ্যে কিন্তু ভ্যালু বসিয়ে দেবো, এ সি আর ই এর ভ্যালু কিন্তু এর মধ্যে বসাবো, বসিয়ে তারপর দেখবো ওখান থেকে কে আসছে কিনা। যদি কে আসে তাহলে পরে কিন্তু যেটা বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি একটু ক্লিয়ার করি, তারপর তোমাদের অঙ্কটা দেখাচ্ছি পুরোটা। দেখো তাহলে এটার মধ্যে আমি কি করছি, ভ্যালুগুলো সব বসিয়ে দিচ্ছি। কিসের কিসের ভ্যালু জানতাম, এ এর ভ্যালু, সি এর ভ্যালু আর ই এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে বি কে। আমি কি করছি অঙ্কটা এইটা মানে এটার মধ্যেই করে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিকভাবে প্রপারলি আমি যতটুকু করলাম ওর পরে এইটাকে টুকে এবার বলে টুকবে, এবার বলে এটাকে টুকবে, টুকে তারপর ভ্যালুটা বসাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কে এর ভ্যালু হচ্ছে বি কে, সি এর ভ্যালু তো সি লিখতে পারবো না, সি এর ভ্যালু কত, ডি কে এন। এবার ই এর ভ্যালু দেখো এফ কে পি। এবার নিচে দেখো বি এর ভ্যালু আমি জানি না, অলরেডি এর ভ্যালুটা জানি কিন্তু বি এর ভ্যালুটা কিন্তু আমরা কে এর রেসপেক্টে বার করিনি। তাহলে বি নিচে যা যা আছে যেরকম আছে সেরকম কিন্তু লিখব, কারণ ওটার মধ্যে ডি এর ভ্যালুও জানি না, এফ এর ভ্যালুও জানি না। দেখো উপর থেকে একটা কে কমন যাচ্ছে না, প্রত্যেকটার মধ্যে একটা করে কে রয়েছে, কে কমন নিয়ে নিলাম। আর কিছু যাচ্ছে কমন, কিচ্ছু আর কমন যাচ্ছে না, শুধু কে কমন যাচ্ছে নিলাম। তাহলে থাকছে হচ্ছে বি এ প্লাস ডিএন প্লাস এফ পি। এবার নিচে যা রয়েছে সেটা লিখে দিলাম, বি এ প্লাস ডিএন প্লাস এফ পি। এখানে দেখো আমাদের অঙ্কটার মধ্যে বলে দিয়েছিল এম এন পি এরা সব অশূন্য। তাহলে অশূন্য, এবার এরা সমানুপাত মানে এরাও নিশ্চয়ই অশূন্য। সমানুপাত যখন লেখা হয় এরকম যখন দেওয়া থাকে তার মানে আমরা ধরেই নেওয়া থাকে যে এ বি সি ডি ই এফ এরা সব অশূন্য, মানে শূন্য নয়। তাহলে দেখো এইটাকে আর এটাকে আমরা কেটে দিতে পারি, পুরোটাই একই, ওই জন্য তাহলে থাকলো দেখো কত থাকলো হচ্ছে আমাদের তাহলে কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ তাহলে লাস্ট যে স্টেটমেন্টটা হবে সুতরাং দিয়ে লিখবে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হলে, মানে যেটা পুরো বলেছিল হলে প্রত্যেক অনুপাত এর সাথে সমান, এইটা পুরোটা লিখবে এর সাথে সমান বলে প্রমাণিত লিখবে, দিলে কিন্তু পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট লিখে দেখাচ্ছি, দেখো এইভাবে লিখতে হবে। সুতরাং দিয়ে লিখেছি এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হলে প্রত্যেক অনুপাত এ এম প্লাস সি এন প্লাস ই পি বাই বি এম প্লাস ডি এন প্লাস এফ পি এর সমান, প্রমাণিত। এটা প্রমাণ করতে দিয়েছিল ওই জন্য প্রমাণিত লিখতে হবে। তাহলে অঙ্কটা কত সহজ বুঝতেই পারছো কীভাবে করতে হবে অঙ্কটা। তারপরে তাহলে এরকম অঙ্ক আমাদের বইতে কোথায় কীরকম আছে একটু দেখে নিই চলো। দেখো এরকম অঙ্ক আমাদের রয়েছে পেজ নম্বর 91-এ 22 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা, পেজ নম্বর 92-এ 24 আর 25 নম্বর যে অঙ্কটা রয়েছে, আর কোষে দেখি 5.3-এর 3-এর 1-একটা। আচ্ছা আমি একটা কথা বলে দিই, আমাদের এই যে এখানে দেয়া ছিল এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, এইটাকে ইউজ করে কিন্তু আমরা কিন্তু ইকুয়াল টু কে না ধরে কিন্তু সংযোজন প্রক্রিয়ার দ্বারাও কিন্তু জিনিসটা বার করতে পারতাম। এবারে সেটা আমি একটু তোমাদের জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। এটাকে দেখো এ আর বি দুজনের সাথেই কিন্তু এম গুণ ছিল না, এখানে এম এখানে, তাহলে দেখো এখানে আমরা উপর নিচে এম কিন্তু লিখতে পারতাম, এ এম বাই বি এম, এখানে লিখতে পারতাম সি এন বাই ডি এন, এখানে লিখতে পারতাম ই পি বাই এফ পি লিখতে পারতাম, কেননা যেহেতু এম এন পি এগুলো কিন্তু অশূন্য লিখতেই পারতাম। তাহলে এখান থেকে দেখো সংযোজন পদ্ধতির মাধ্যমে কিন্তু অঙ্কটা করতে পারতাম, এম প্লাস সি এন প্লাস ইপি, এখানে লিখলাম বি এম প্লাস ডিএন প্লাস এফপি, লিখতে পারতাম কি না?
পারতাম বা পারছি এগুলো লিখতে। এটা কি পদ্ধতির দ্বারা এটা লিখলাম? এটা লিখলাম হচ্ছে সংযোজন। যেখানে যে পদ্ধতি ব্যবহার করবে অতি অবশ্যই লিখবে সংযোজন প্রক্রিয়া সাহায্যে। দেখো এখানে কিন্তু অনেক সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে না? এটা থেকে এটা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখো প্রমাণিত। তারপর আমরা সুতরাং দিয়ে লাস্টের যে স্টেটমেন্টটা লিখলাম ওটা লিখলেই কিন্তু হয়ে যেত। কেননা এইগুলো কিন্তু প্রত্যেকটাই এ বাই বি, কেননা এম এম কেটে দিলে এ বাই বি, সি বাই ডি আর ই বাই এফ, তাই না? তাহলে এইটা হচ্ছে প্রত্যেকটি অনুপাতের সাথে সমান। তাহলে দেখো আমি আগে কেন করালাম ওইটা কে দিয়ে ধরে, যাতে তার আগের অঙ্কটা আমি আগে সংযোজন পদ্ধতি দিয়ে করিয়েছি, তারপরে কে দিয়ে ধরে করিয়েছি। আর এই অঙ্কটা করালাম হচ্ছে আমি আগে কে দিয়ে ধরে করালাম, তারপর সংযোজন প্রক্রিয়ার সাহায্যে করালাম। এবারে এই জিনিসটা যে জানবে সে এইটা এইভাবে করবে, আর যে জানবে না সে তাহলে কে ব্যবহার করে করবে। তাহলে দেখেছো প্রক্রিয়াগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কত সহজে অঙ্ক করা যায়। ওর জন্যই আমি ইচ্ছা করে এটা করালাম, যাতে তোমাদের যাতে বোঝাতে পারি যে পার্থক্যটা কীরকম। এবার সব অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় সব কিছু মনে পড়ে না, ওই জন্য আমি দুরকমভাবেই অঙ্কটা দেখিয়ে দিলাম, দুটো অঙ্কই। তাহলে তোমরা অঙ্কগুলো বাড়িতে দেখো এবং চেষ্টা করো। বইয়ের প্রয়োগের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এই চ্যাপ্টারের এই পোর্শনের প্রয়োগের অঙ্ক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ সবারই কিন্তু নানা রকমভাবে এই চ্যাপ্টারটা নিয়ে একটু সমস্যা থেকে থাকে, একটু কঠিন মনে হয়, কিন্তু কিচ্ছু কঠিনের ব্যাপার নয়, খুবই সহজ। অল্প অল্প করে প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে। ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো, আর যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।